আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে এইচএসসি 24 বেজে শিক্ষার্থীদের তোমাদের স্বাগত জানাচ্ছি আজকের এই লাইভ ক্লাসে। তো তোমরা যারা ইতিমধ্যে আমরা তোমাদের ঘোষণা দিয়ে দিয়েছি যে আমরা তোমাদের আমরা মিশন শুরু করেছি, তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা মিশন 1 নম্বরে আছি। তোমাদেরকে আমরা তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত আমরা বিভিন্ন ক্লাস দিয়ে যাব, ইংলিশ বলো, বাংলা বলো, আইসিটি বলো, তোমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো আমাদেরকে বলবে, সেগুলোকে ফাইন্ড আউট করে আমরা তোমাদের সমস্যাগুলো সলভ করব আমাদের এই ক্লাসের মাধ্যমে। তো প্রতিনিয়ত আমরা এই ক্লাসগুলো দিয়ে যাব। তোমরা পাশাপাশি তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে আমন্ত্রণ জানাবা যে আজকের আমরা যে ক্লাসগুলো করাবো বা ভবিষ্যতে যে ক্লাসগুলো হবে সবগুলো হবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি এই ক্লাসগুলো করে যাতে তুমি তোমার বিশ্ববিদ্যালয় যাত্রাকে সুন্দর এবং মসৃণ করতে পারো সেই চেষ্টা আমাদের থাকবে। তো আর বেশি দেরি করছি না, তোমরা দ্রুত আমাদের সাথে একটু যুক্ত হও, পাশাপাশি তোমার বন্ধুকে একটু মেনশন করে দাও। আজকের ক্লাসে আমরা এমন কিছু দেখবো যেগুলো হচ্ছে তোমার এইচএসসির কাজে লাগবে, পাশাপাশি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কাজে লাগতে পারে। তো আজকের ক্লাসে দেখো, আজকের ক্লাসের মধ্যে যে টপিকগুলো আমরা তোমাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে অপরিচিত গল্পটা। তো এই অপরিচিত গল্পের মধ্যে আজকে যে টপিকগুলো তোমাদের সাথে শেয়ার করবো খুবই গুরুত্বপূর্ণ, এবং তুমি এই তথ্যগুলো সাধারণত কোনো বইয়ের মধ্যে পাবা না। তো এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি তোমাদের আরেকটা তথ্য জানিয়ে রাখি, আজকের ক্লাসে যারা শেয়ার করবা তাদেরকে আমরা আজকের ক্লাসের পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব। তো তোমরা একটু শেয়ার করো, মেনশন করো, ইনশাআল্লাহ আমাদের ক্লাসে তোমরা পিডিএফটা পেয়ে যাবা। দ্রুত একটু শেয়ার করে জানিয়ে দাও। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে মূলত আমরা আজকে এইচএসসি মিশন আজকে থেকে শুরু হচ্ছে, এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস। তো তোমরা যে কথা থাকবে সেটা হচ্ছে আমরা আজকে থেকে রেগুলারলি তোমাদের এইচএসসির জন্য ক্লাসগুলো দিব। তোমরা প্রতিনিয়তই রাত 8টায় চলে আসবা এবং তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে জানাই দিও যে এখানে এইচএসসি যারা 24 এবং 25 ব্যাচ আছো তোমাদের জন্য স্পেশালভাবে ফ্রি লাইভ ক্লাসগুলো হচ্ছে। এই ক্লাসগুলো করার মাধ্যমে তুমি পরীক্ষায় কিভাবে ভালো একটা মার্কস আনতে পারবা এবং কিভাবে অতি সহজে টেকনিক অনুসারে পড়াশোনা করলে তুমি অতি সহজে ভালো একটা রেজাল্ট করতে পারবা, ইন ডিটেলস আলোচনা করা হবে আমাদের এই ক্লাসগুলোতে। এবং আজকে মূলত বাংলা ক্লাস হচ্ছে এবং তোমাদেরকে বাংলা, ইংরেজি, আইসিটি যে ক্লাসগুলো হবে সবগুলোই হবে। এবং এখানে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে টপিক অনুযায়ী পড়ানো হচ্ছে। আজকে ধরো তোমাদের সবাইয়া আজকে কোন টপিক? বাংলা অপরিচিতা। যেমন ধরো অপরিচিতা টপিক থেকে পরীক্ষায় যেরকম প্রশ্নগুলো আসে এবং আসার মতো যে প্রশ্নগুলো থাকে সবগুলো আলোচনা করা হবে। এবং এইখানে শুধু এমসিকিউ না, তোমার যে ব্যাখ্যামূলক যেটা আছে ক খ গতে যে বিষয়গুলো আসে এগুলো নিয়ে আলোচনা করা হবে। তো তুমি আজকের এই ক্লাসের মাধ্যমে অপরিচিতা একদম আদ্যপান্ত বুঝতে পারবা এবং এখান থেকে প্রশ্ন আসলে তুমি অতি সহজে আনসার করতে পারবা। এবং তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ক্লাসটা অবশ্যই শেয়ার করবা এবং তোমার যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে অবশ্যই জানাই দিও, অথবা মেনশন করতে পারো, অথবা তাদেরকে লিঙ্কটা দিয়ে দিতে পারো যেন তারা ক্লাসে জয়েন হতে পারে। এবং তোমরা প্রত্যেকটা ক্লাসের পিডিএফ পাওয়া যাবা শুধুমাত্র তারাই যারা কিনা এই ক্লাসটা অবশ্যই শেয়ার করবা, ঠিক আছে? তো আমরা চাচ্ছি যেন সবাই মিলে আমরা ক্লাসটা করতে পারি। এবং আজকে আমাদের প্রথম ক্লাস, তাই না? আজকে আমাদের প্রথম ক্লাস, এইভাবে প্রতিনিয়ত ক্লাসগুলো হচ্ছে বা হবে। তো ঠিক আছে, তাহলে শুরু করেন। হ্যাঁ, আমরা শুরু করছি। তাহলে আজকের যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে অপরিচিত গল্পটা। এই অপরিচিত গল্পটা তুমি তোমার এইচএসসি পরীক্ষা কাজে লাগবে। যে তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো খুবই স্পেশাল, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা দেরি করছি না, আমরা শুরু করে দিই। তো দেখো, আজকে যে গল্পটা আমরা পড়াবো সেটা হচ্ছে অপরিচিতা, লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আগে আমাদের একটু জানতে হবে যে আসলে রবীন্দ্রনাথের জন্মসালটা কত, ওনার জন্মস্থানটা কোথায়, বা ওনার বাবার নাম মার নামটা কি। তো দেখো, আমরা যদি দেখি প্রথমে খেয়াল করি যে রবীন্দ্রনাথের পরিচিতি অর্থাৎ কবি পরিচিতিটা আমরা দেখি, তাহলে সেটা হচ্ছে ওনার জন্মসালটা হচ্ছে 7ই মে 1861 সালে, আর সেটা বাংলা সালটা হচ্ছে 25শে বৈশাখ 1268। এটা মনে রাখতে পারো, আমাদের এমসিকিউতে পরীক্ষা এটা খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি দেখি ওনার যে জন্মস্থানটা সেটা হচ্ছে জোড়াসাঁকো, কলকাতা। অর্থাৎ কলকাতায় জোড়াসাঁকো তোমার তোমার জায়গা রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করে। তারপর আমরা দেখি ওনার পিতা, অর্থাৎ ওনার পিতার নাম হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, ওনার পিতার নাম। আর মাতার নাম হচ্ছে সারদা দেবী, মাতার নাম সারদা দেবী। পাশাপাশি ওনার যে পিতৃপ্রদত্তের যে নামটা আছে সেটা হচ্ছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তো এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা পারলে একটু অ্যাক্সেস দিয়ে রাখতে পারো, আর যদি পারো তোমাদের সাথে যদি খাতা কলম থাকে তাহলে একটু নোট করে রাখতে পারো। তো দেখো, আমরা আজকে দেখলাম যে ওনার পিতার নাম, মার নাম এবং পিতৃপ্রদত্ত নাম, এগুলো আমরা দেখলাম, এগুলো তোমার পরীক্ষায় আসতে পারে, আসার মতো। তারপর আমরা দেখি একটা কোশ্চেন দেখবো, এমসিকিউ দেখবো, যেটা তোমাদের কাছে খুবই পরিচিত একটা কোশ্চেন। সেটা হচ্ছে
রবীন্দ্রনাথের অপরিচিত গল্পের মূল বিষয়বস্তু কি? অর্থাৎ ইতিপূর্বে তোমরা ফার্স্ট ইয়ার বলো, সেকেন্ড ইয়ার বলো, পড়ে আসছো, পড়ে আসার পর তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পরে তোমাদের কাছে যদি প্রশ্ন করা হয় যে অপরিচিত যে গল্পটা আছে, একের প্রথম যে গল্পটা আছে, এই গল্পটার মূল বিষয়বস্তু, অর্থাৎ এই গল্পটার যে গল্পটা আমরা আজকে পড়াবো, এই গল্পটার মূল বিষয়বস্তুটা কি? তোমাকে যদি অপশন দেওয়া হয় যে নারী শিক্ষা, যৌতুক প্রথা, গ্রাম্য সমাজ নাকি কুসংস্কার, তোমরা ঝটপট আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবা যে এই যে প্রশ্ন তোমাদের কাছে ছুড়ে দিলাম, এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হবে। তোমরা জাস্ট একটু দ্রুত আমাদেরকে জানিয়ে দিবা যে রবীন্দ্রনাথের যে অপরিচিত গল্পটা আছে, যে গল্পটা তোমাদের পাঠ্যবস্তু অন্তর্ভুক্ত, এই গল্পটার মূল শিক্ষাটা বা মূল বিষয়বস্তুটা কি? নারী শিক্ষা, যৌতুক প্রথা, গ্রাম্য সমাজ না কুসংস্কার? সবাই একটু ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও যে এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হবে। ওকে, তোমাদেরকে আবার বলছি যে আমরা আজকের ক্লাসটা যারা শেয়ার করবা বা মেনশন দিবা বন্ধুকে, তাদেরকে আমরা সবাইকে আমরা আজকের ক্লাসে পিডিএফটা দিয়ে দিব। এই পিডিএফটা পড়লে আশা করি তোমার যে পরীক্ষাটা হবে, এসএসসি যে পরীক্ষা 24-এ যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষা তুমি ইনশাআল্লাহ 100% কমন পাবা। তো দেখো, এই প্রশ্নের যে সঠিক উত্তরটা হবে সেটা হচ্ছে যৌতুক প্রথা। অর্থাৎ যৌতুক প্রথাকে হেয় করে তোমার হচ্ছে এই গল্পটা লেখা। এই গল্পটার পড়লে তুমি বুঝতে পারবা বা পড়ে তোমরা যারা পড়েছো তারা বুঝতে পেরেছো যে গল্পটা হচ্ছে যৌতুক একটা ঘৃণ্য প্রথা। এই প্রথার জন্য কি হচ্ছে না, সমাজে অনুপমের মতো ছেলেদের কি হচ্ছে না, বিয়ে হচ্ছে না বা বিয়ে ভেঙে যাচ্ছে। তো আমরা পেলাম যে এই গল্পটা শিক্ষাটা কি ভাব, যৌতুক প্রথা। তারপর আমরা আসি, তারপর আমরা দেখার চেষ্টা করি যে রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ থেকে তোমাদের পরীক্ষা প্রশ্ন আসে। বিগত বছর প্রশ্নগুলো তুমি হারাহারি করলে দেখতে পারবা যে তোমার হচ্ছে রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ সম্পর্কে, অর্থাৎ ওনার প্রথম কাব্যগ্রন্থের নাম কি, ওনার শেষ কাব্যগ্রন্থের নাম কি, এই টাইপের প্রশ্নগুলো আমাদের করে থাকে। তো দেখো, রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ মোট হচ্ছে কয়টা ভাই? 56টা। পরীক্ষা আসতে পারে রবীন্দ্রনাথের মোট কাব্যগ্রন্থ কয়টা? রবীন্দ্রনাথের মোট কাব্যগ্রন্থ হচ্ছে ভাই 56টি। একটু নোট ডাউন করে রাখবা যাতে পরবর্তী তোমার কাজে লাগতে পারে। তো রবীন্দ্রনাথের মোট কাব্যগ্রন্থ হচ্ছে 56টা। পাশাপাশি ওনার প্রথম যে কাব্যগ্রন্থ সেটা হচ্ছে বনফুল। সেটা কি ভাই? বনফুল। পরীক্ষা আসতে পারে, পরীক্ষা অনেকবার আসছে যে রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? প্রথম কাব্যগ্রন্থের নাম কি? উত্তর হবে বনফুল। এটা উনি লেখছেন 15 বছর বয়স। ওনার বয়স যখন 15 বছর বয়স বা আমাদের চেয়েও যখন ছোট, তখন তিনি এই বনফুল কাব্যগ্রন্থটা লিখেছেন। ওনার বয়স যখন 15 বছর। তারপর আমরা দেখি পরীক্ষার একটা কনফিউশন তৈরি হয়, সেটা হচ্ছে প্রকাশের দিক থেকে প্রথম কাব্যগ্রন্থ। দেখো, একটা হচ্ছে রবীন্দ্রনাথের লিখেছেন বাট প্রকাশ হয় নাই, লিখেছেন বাট প্রকাশ হয় নাই। যেটা লিখেছেন সেটা প্রকাশ হয় নাই, সেটা হচ্ছে বনফুল। আরেকটা দিক হচ্ছে উনি প্রকাশ করেছেন, লিখেছেন পাশাপাশি প্রকাশ করেছেন। ওই প্রকাশের দিক থেকে, ছাপানোর দিক থেকে রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে কবি কাহিনী। কি কাহিনী ভাই? কবি কাহিনী। আর একটু ক্লিয়ার করি কনফিউশনটা। যদি পরীক্ষা প্রশ্ন আসে রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থের নাম কি, তাহলে উত্তর হবে বনফুল। আবার যদি বলে যে তোমার হচ্ছে প্রথম প্রকাশনার দিক থেকে, প্রকাশের দিক থেকে কাব্যগ্রন্থ কোনটা, তাহলে উত্তর কিন্তু কবি কাহিনী হবে। তা আমরা পেলাম এটা হচ্ছে কবি কাহিনী। পরে আমরা দেখতে পারি রবীন্দ্রনাথের প্রথম কবিতা। রবীন্দ্রনাথের প্রথম কবিতার নাম হচ্ছে ভাইয়া, হ্যাঁ, প্রথম কবিতার নাম হচ্ছে হিন্দু মেলার উপহার। এই দেখা যাচ্ছে, এটা হচ্ছে হিন্দু মেলার উপহার। তো আমরা বেশি তথ্যগুলো জানার চেষ্টা করলাম। রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ হচ্ছে মোট 56টি এবং পাশাপাশি 56 কাব্যগ্রন্থ দেখলাম। মানে প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে কি? বনফুল, যেটা উনি 15 বছর বয়সে রচনা করেছেন। পরবর্তী আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে প্রকাশের দিক থেকে প্রথম কাব্যগ্রন্থ, এটা হচ্ছে কবি কাহিনী। কি কাহিনী? কবি কাহিনী। আর প্রথম কবিতা হচ্ছে হিন্দু মেলার উপহার। হিন্দু মেলার উপহার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, এই তথ্যটা সবাই বুঝতে পারছো। পরবর্তী আমরা তথ্যগুলো দেখবো। দেখো, হ্যাঁ, পড়াশি দেখে উপন্যাস। সবচেয়ে বিখ্যাত যে উপন্যাস রবীন্দ্রনাথের, যেটা আমরা প্রায় পরীক্ষার মধ্যে পেয়ে থাকি, সেটা হচ্ছে এই বৌঠাকরণীর হাট। অর্থাৎ রবীন্দ্রনাথের প্রথম উপন্যাসের নাম হচ্ছে বৌঠাকরণীর হাট। মনে রাখতে পারো, রবীন্দ্রনাথের প্রথম উপন্যাসের নাম হচ্ছে বৌঠাকরণীর হাট। পড়াশি দেখো, ছোট গল্প। এই ছোট গল্প থেকেও প্রশ্ন আসে। ছোট গল্প থেকে তোমাদের ভর্তি পরীক্ষা বলো, তোমাদের এসএসসি পরীক্ষা বলো, সব দিক থেকে তোমার হচ্ছে পরীক্ষা প্রশ্নগুলো এসে থাকে। তো তোমাদেরকে আমরা এমনভাবে প্রস্তুত করতে চাই যেভাবে তুমি এইচএসসিতে ভালো একটা রেজাল্ট করতে পারবা, পাশাপাশি অ্যাডমিশন পরীক্ষায় ভালো একটা সাকসেস আনতে পারবা, যে সাকসেস দিয়ে তোমার বাবা মাকে হাসি ফোটাতে পারবা। তো আমরা দেখো যে তথ্যগুলো ইনক্লুড করেছে, যেগুলো তোমার এইচএসসি পরীক্ষা কাজে লাগবে, পাশাপাশি অ্যাডমিশনে কাজে লাগবে, পাশাপাশি অ্যাডমিশনে কাজে লাগবে। দেখো, তাহলে আমরা দেখতে পাচ্ছি ছোট গল্প। ছোট গল্প মোট হচ্ছে কয়টা ভাইয়া? মোট হচ্ছে কয়টা? মোট হচ্ছে 119টি। 100 কয়টা? 119টি। আর প্রথম রবীন্দ্রনাথের প্রথম ছোট গল্পের নাম হচ্ছে ভিখারিণী। প্রথম ছোট গল্পের নাম কি? ভিখারিণী। রবীন্দ্রনাথের প্রথম ছোট গল্পের নাম হচ্ছে ভিখারিণী। আর শেষ যে গল্প সেটা হচ্ছে ল্যাবরেটরি।
পরীক্ষায় তোমরা আরেকটা পড়ে আসছো রবীন্দ্রনাথের শেষ তোমার হচ্ছে ছোট গল্পের নাম হচ্ছে মুসলমানি গল্প। হ্যাঁ, মুসলমানি গল্প, এটা হচ্ছে অনেক পরীক্ষা থাকে। যদি পরীক্ষায় দেখো দুইটা অপশনে আছে তাহলে উত্তর দিবা মুসলমানি গল্প, ঠিক আছে। তিনি ছিলেন ছোট গল্পের জনক, অর্থাৎ যদি পরীক্ষায় এটাও আসে যে ছোট গল্পের জনককে, তাহলে উত্তর কিন্তু হবে রবীন্দ্রনাথ ঠাকুর, রবি ঠাকুর, ঠিক আছে। যদি উত্তর হবে কি হবে, রবি ঠাকুর হবে। তাহলে আমরা পেলাম রবীন্দ্রনাথের মোট ছোট গল্প হচ্ছে 119টি, তার মধ্যে প্রথম হচ্ছে ভিখারিণী এবং শেষ হচ্ছে মুসলমানি গল্প বা ল্যাবরেটরি, ঠিক আছে। আশা করি এটাও তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। ওকে, তারপরে এসে দেখো, এই যে একটা প্রশ্ন তোমাদের কাছে ছুড়ে দিলাম, তোমরা একটু কারেক্ট অ্যান্সার করার চেষ্টা করবা। যে এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, একটু খেয়াল করো, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, সেটা হচ্ছে ভিখারিণী গল্পটা কার লেখা। খুব ইজি একটা কোশ্চেন, খুব সহজ একটা কোশ্চেন। দেখো, ভিখারিণী যে গল্পটা আছে এটা কার লেখা, ভিখারিণী ছোট গল্পটা কার লেখা, এটা কি কাজী নজরুল ইসলামের, একটু আগে আমরা পড়েছি, রবীন্দ্রনাথ ঠাকুর, পরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, পরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সবাই একটু কমেন্ট করে জানাবা যে ভিখারিণী যে গল্পটা আছে, যে ছোট গল্পটা আছে, এটা কার লেখা, ভিখারিণী ছোট গল্পটা কার লেখা। হ্যাঁ, সবাই একটু দ্রুত কমেন্ট করে আমাদের জানাবা যে ভিখারিণী যে গল্পটা আছে এটা কার লেখা এবং ভিখারিণী গল্পটার বিশেষত্বটা কি। দেখো, একটু আমরা দেখলাম ভিখারিণী গল্পটা হচ্ছে রবীন্দ্রনাথের ছোট গল্প, যেটা হচ্ছে রবীন্দ্রনাথের সর্বপ্রথম ছোট গল্প। তাহলে আমরা উত্তর করতে পারবো যে এটা হচ্ছে রবীন্দ্রনাথের গল্প। কি, কার গল্প ভাইয়া? হচ্ছে রবীন্দ্রনাথের ছোট গল্প, যিনি হচ্ছে ছোট গল্পের জনক। তাহলে আমরা উত্তর পেয়ে গেছি। পরবর্তী প্রশ্ন চলে আসছে। দেখো, পরবর্তী প্রশ্ন হচ্ছে রক্তকরবী। দেখো, রক্তকরবী কোন ধরনের রচনা? রবীন্দ্রনাথের এই রক্তকরবী এটা কোন ধরনের রচনা? এটা কি একটা গান, নাকি একটা কবিতা, নাকি একটা উপন্যাস, নাকি একটা নাটক? খুব সহজ একটা কোশ্চেন। দেখো, এই যে আমরা আজকে যে প্রশ্নগুলো অ্যানালাইসিস করছি বা তোমাদের দেখাচ্ছি, সেগুলো হচ্ছে সবগুলো তোমাদের এসএসসি পরীক্ষা আসছে। হয় সিলেট বোর্ডে আসছে, হয় ঢাকা বোর্ডে আসছে, হয় দিনাজপুর বোর্ডে আসছে, বা কুমিল্লা বোর্ড বা চট্টগ্রাম বোর্ডে আসছে। তো তোমাদের যে বোর্ডগুলো থেকে এবার বেশি পরীক্ষা প্রশ্ন আসতে পারে বা যে সারের প্রশ্নগুলো বেশি আসতে পারে, সেগুলো তোমাদের সাথে আজকে ক্লাস শেয়ার করবো। তো দ্রুত আমাদের শেয়ার করার আগে তোমরা একটু দ্রুত ক্লাস শেয়ার করে দিবা, তোমার বন্ধুকে একটু মেনশন করে দিবা, ঠিক আছে। ওকে, তো দেখো, রক্তকরবী কোন ধরনের রচনা? দেখো, এটা কি গান, কবিতা, উপন্যাস, নাকি নাটক? সঠিক উত্তর হচ্ছে কি ভাইয়া? সঠিক উত্তর হচ্ছে এটা একটা নাটক। কি ভাইয়া? নাটক। রবীন্দ্রনাথের এই রক্তকরবী হচ্ছে একটা ধরনের নাটকের নাম। ওকে, তাহলে আমরা এটাও পেয়ে গেলাম। পরবর্তী প্রশ্ন চলে আসি। দেখো, পরে দেখো যে নাটক হচ্ছে কি? নাটক হচ্ছে রবীন্দ্রনাথের মোট নাটকের সংখ্যাটা খুবই কম, সেটা হচ্ছে 29টি। কয়টা ভাইয়া? 29টি। আর প্রথম যে নাটকটা আছে সেটা হচ্ছে বাল্মীকির প্রতিভা। অর্থাৎ পরীক্ষা যদি আসে রবীন্দ্রনাথের প্রথম উপন্যাসের নাম কি, সেটা আমরা দেখেছি বৈঠকখানির হাট। এবং নাটক যদি বলা হয় তাহলে উত্তর হবে বাল্মীকির প্রতিভা। সালটা লাগবে না, সালটা জাস্ট এসএসসিতে তেমন সালটা আসে না। তো আমরা দেখলাম এই বাল্মীকির প্রতিভা হচ্ছে রবীন্দ্রনাথের প্রথম নাটক। 13টি নাটকের নিজের অভিনয় করে, অর্থাৎ এই যে 29টা নাটকের মধ্যে 13টার মধ্যে তিনি নিজে অভিনয় করে। 13টা নাটকের মধ্যে তিনি সশরীরে থেকে তিনি হচ্ছে অভিনয় করে। ওকে, পরবর্তী প্রশ্ন আসি। দেখো ভাইয়া, এই যে আরো কিছু তথ্য তোমাদের কাছে শেয়ার করি। দেখো, তিনি ছিলেন, গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে, তিনি ছিলেন পিতা মাতার 14তম সন্তান। অর্থাৎ উনি রবীন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ যিনি আমাদের বিশ্বকবি, হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর আবার ছোট গল্পের জনক। এই রবীন্দ্রনাথ তোমার হচ্ছে উনি ওনার পরিবারের 14তম সন্তান। অর্থাৎ ওনার আগে 13 জন সন্তান ছিল। পরে দেখো, ওনাকে হিসাব করলে আর যদি বলা হয় যে পুত্র সন্তানের দিক থেকে উনি কততম, তার উত্তর হবে 8ম। অর্থাৎ রবীন্দ্রনাথের ফ্যামিলি বা পরিবারের ভাই বোন হিসাবে উনি হচ্ছে 14তম, এবং যদি বলা হয় ভাইদের মধ্যে কততম, তার উত্তর হবে 8ম। হ্যাঁ, পরে দেখি ওনার একটা পারিবারিক পদবী আছে, পরীক্ষা এটা আসে। রবীন্দ্রনাথ একটা পারিবারিক পদবী আছে, সেটা হচ্ছে কুশারী। সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে কুশারী। তো এটা মনে রাখবা। পরে আসি। দেখো, পাঠ্যপুস্তক থেকে পরীক্ষা প্রশ্ন অবশ্যই আসবে। মূল জিনিসটাই বা মূল থিমটাই হচ্ছে তোমার এই পাঠ্যপুস্তক। তোমার পাঠ্যপুস্তক থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। হ্যাঁ, তো আসি। দেখো, এই পাঠ্যপুস্তক থেকে আমরা যে বিষয়গুলো আমাদের জানা দরকার সেগুলো আমরা জানার চেষ্টা করি। দেখো, অপরিচিতা গল্পটি সংকলিত হয় প্রথমে গল্প সপ্তক এবং পরে গল্পগুচ্ছের 3য় খণ্ডে থেকে। তার মানে আমরা পাচ্ছি রবীন্দ্রনাথের যে অপরিচিত গল্পটা আছে, এই গল্পটা প্রথমে গল্প সপ্তক থেকে এবং পরে গল্পগুচ্ছের 3য় খণ্ড থেকে রচনা করা হয়।
পরীক্ষা আসতে পারে গল্প প্রথমে কোথা থেকে, প্রথমে হচ্ছে গল্প সপ্তক এবং পরে হচ্ছে গল্পগুচ্ছের তৃতীয় খণ্ড থেকে, পরে হচ্ছে গল্পগুচ্ছের পরীক্ষা এমনও আসতে পারে যে গল্পগুচ্ছের কততম খণ্ড থেকে তোমার হচ্ছে এই অপরিচিত গল্পটা রচনা করা হয়, উত্তর হবে তৃতীয় খণ্ড থেকে। ঠিক আছে, তো এটাও আমরা পেলাম। আচ্ছা, পরে দেখি যে প্রথম প্রকাশিত হয় সবুজ পত্র, মানে রবীন্দ্রনাথের যে অপরিচিত গল্পটা আছে এটা প্রথম প্রকাশিত হয় তোমার হচ্ছে সবুজ পত্র পত্রিকায়। অর্থাৎ এই গল্পটা, অপরিচিত গল্পটা যেটা আমরা পড়ছি বা আমাদের এসএসসি সিলেবাস ভুক্ত, এই গল্পটা আমরা প্রথম প্রকাশিত হয় হচ্ছে সবুজ পত্র পত্রিকায়, যেটা সালটা হচ্ছে 1914 সালে আর কার্তিক সংখ্যা। অর্থাৎ সবুজ পত্র, দেখো এই সবুজ পত্র পত্রিকায় তোমার হচ্ছে এইটা প্রকাশিত হয় এবং সবুজ পত্র পত্রিকার অনেকগুলো সংখ্যা থাকে, তার মধ্যে কার্তিক সংখ্যার মধ্যে এই অপরিচিত গল্পটা প্রকাশিত হয়। এই যে আরেকটা প্রশ্ন আমরা পেয়ে গেছি, দেখো এই যে প্রশ্নটা হচ্ছে ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। এই সুন্দর একটা কথা যে ঠাট্টার সম্পর্ক, অর্থাৎ বিদ্রুপ করার বা ঠাট্টা করার যে সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, এই উক্তিটা কার? এটা কি মামার, শম্ভুনাথ বাবুর, অনুপমের, এই কল্যাণীর? সবাই একটু ঝটপট বলবা যে এই প্রশ্নটা সঠিক উত্তরটা কি, যে ঠাট্টা সম্পর্কটাকে স্থায়ী করার ইচ্ছা কার নাই? হ্যাঁ, ইচ্ছা কার নেই? মামার, শম্ভুনাথের, অনুপমের, নাকি হচ্ছে কল্যাণীর? কার কার মানে ইচ্ছাটা নাই, যে ঠাট্টা সম্পর্কটাতে তোমার হচ্ছে স্থায়ী করার ইচ্ছা কার নাই? মামার নাই, শম্ভুনাথ বাবুর নাই, নাকি অনুপমের নাই? কার? দেখি তোমরা একটু উত্তর করার চেষ্টা করো। হ্যাঁ, দেখতে পাচ্ছি তাই বছর নাটক। হ্যাঁ, গুড। আচ্ছা, দেখি সবাই বলছো খ নাম্বারটা, অর্থাৎ এই শম্ভুনাথের তোমার হচ্ছে সঠিক উত্তরটা, অর্থাৎ শম্ভুনাথ বাবুর ঠাট্টা সম্পর্কে স্থায়ী করার ইচ্ছা বিন্দু মাত্র নাই। আচ্ছা, এরপরে আসি, দেখো কার্তিকের অগ্রজ, কার্তিকের অগ্রজ কে, মানে বড় কে? হ্যাঁ, কার্তিকের বড় কে? রাবণ, বিভীষণ, গজানন, নাকি তোমার হচ্ছে দুঃশাসন? হ্যাঁ, তোমার একটু বলো তো এই কার্তিকের অগ্রজ কে? তোমাদের গল্পে অনুপম এই যে অপরিচিত যে গল্পটা আছে, এই গল্পের মধ্যে গজাননের ছোট ভাইটি আমরা পড়েছি। হ্যাঁ, গজাননের ছোট ভাইটি হচ্ছে কার্তিকের অগ্রজ, গজাননের ছোট ভাই হচ্ছে কার্তিক। এখন এই কার্তিকের অগ্রজ কে? একটু আগে বললাম তোমাদের, কার্তিক অগ্রজ কি হবে? সেটা হচ্ছে কি বিভীষণ নাকি গজানন? বিভীষণ নাকি গজানন? তোমার ঝটপট আমাদেরকে জানাবা। হ্যাঁ, একজন বলছো ভাই গরমের মধ্যে ক্লাস করেছে, ধন্যবাদ। হ্যাঁ, তোমরা জাস্ট ক্লাসগুলো করো, তোমরা হচ্ছে আমরা তোমাদের চাই, তোমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য আছে, তোমাদের যে উদ্দেশ্য আছে এবং তোমরা চাও যে ভবিষ্যতে ভালো একটা কিছু করতে, সেই লক্ষ্যকে আমরা সামনে রেখে তোমাদেরকে পরিশ্রম করে যাচ্ছি। দেখতে পাচ্ছ পুরো গরম অবস্থা, 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়েও আমরা তোমাদের সাথে ক্লাস করছি। তো তোমরা লেগে থাকো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। হ্যাঁ, তারপর দেখো এই যে আসছে যেটা, সেটা হচ্ছে গজানন। সেটা কি ভাই? উত্তর গজানন। অর্থাৎ এই কার্তিকের অগ্রজ মানে কার্তিকের বড় ভাই হচ্ছে কে? গজানন। ওকে, আমরা পেয়ে গেছি উত্তরটা। পরবর্তী আসি, দেখো এই যে গল্পটা, এই গল্পটা আমরা যে গল্পটা আমরা পড়ি সেটা হচ্ছে কি সাধু রীতিতে। অর্থাৎ আমরা জানি ভাষার দুইটা রূপ আছে। ভাষার কটা রূপ আছে? দুইটা রূপ আছে। একটা হচ্ছে কি চলিত, একটা হচ্ছে কি ভাই? এটা চলিত, একটা হচ্ছে চলিত, আর একটা হচ্ছে কি সাধু। এখন এই অপরিচিত যে গল্পটা আছে, এই গল্পটা সাধু ভাষায় রচিত। অর্থাৎ পরীক্ষা যদি প্রশ্ন আসে যে অপরিচিত গল্পটা কোন ভাষায় রচিত, তাহলে উত্তরটা হবে কিন্তু সাধু ভাষায় রচিত। উত্তর হয়ে গেল। পরবর্তী একটা প্রশ্ন, একটা কোয়েশ্চন দেওয়া আছে যে উত্তম পুরুষের জবানিতে লেখা হয়েছে এটি। অর্থাৎ উত্তম পুরুষ জিনিসটা কি তোমাদের একটু ক্লিয়ার করি যে উত্তম পুরুষ জিনিসটা আসলে কি। উত্তম পুরুষ আমরা জানি পুরুষ 3 ধরনের। পুরুষ কয় ধরনের? 3 ধরনের। কি একটা কি বেটে, লম্বা, খাটো, বা তোমার হচ্ছে সাদা, কালা, ধলা, এরকম না? এরকম না। পুরুষ এই ধরনের, এই পুরুষের পুরুষ না। বাংলাতে পুরুষ হচ্ছে 3 প্রকার। কয় প্রকার ভাইয়া? 3 প্রকার। কি কি? একটা হচ্ছে নাম পুরুষ, মধ্যম পুরুষ, পরে হচ্ছে একটা উত্তম পুরুষ। অর্থাৎ এই 3 প্রকার হচ্ছে নাম, এই 3 প্রকার হচ্ছে পুরুষ। পুরুষ হচ্ছে 3 প্রকার, নাম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। এখন নাম পুরুষ হচ্ছে যা সে বা তারা, এই শব্দগুলো হচ্ছে সে বা তারা, এগুলো হচ্ছে কি নাম পুরুষ। পরে হচ্ছে আমি আমরা, তুমি তোমরা, এগুলো হচ্ছে কি মধ্যম পুরুষ। এবং উত্তম পুরুষ হচ্ছে আমি আমরা। উত্তম পুরুষ যখন
থাকবে আমি, বা আমি কথা বলছি যখন আমি উত্তম পুরুষ, বা সে বলছে তখন সে হচ্ছে কি নাম পুরুষ, বা তোমরা বলছো তখন তোমার মধ্যম পুরুষ। অর্থাৎ এই যে সর্বনাম যেগুলো আছে, সর্বনামগুলা, এই সর্বনামগুলোকেই তোমার আইডেন্টিফাই করে তোমার পুরুষকে 3 ভাগে ভাগ করা হয়েছে। তো আমরা পেলাম উত্তম পুরুষ মানে কি আমি, আমরা। অর্থাৎ দেখবা এই গল্পটা লেখা হয়েছে অনুপমের জবানিতে, অর্থাৎ অনুপম নিজে নিজে গল্পটা বলছেন। ওনার জীবনে যে ঘটনাগুলো ঘটছে এগুলো তিনি কি করছেন, নিজে নিজে বলছেন। তো নিজে নিজে বলছেন মানে কি, উনি নিজে বলছেন মানে আমি বলছি, মানে আমি যদি অনুপম হই তাহলে আমি বলছি, মানে কি উত্তম পুরুষ। দ্যাট মিনস এই গল্পটা হচ্ছে কি পুরুষ, উত্তম পুরুষের জবানিতে লেখা। তাহলে যদি পরীক্ষা আসে তাহলে 100% তোমরা পারবে আশা করি, ঠিক আছে। পরে দেখো এই গল্পের মূল নায়ক হচ্ছে ভদ্রলোক অনুপম, যিনি হচ্ছেন মামার উপরে কোনো কথা বলতে পারে না, মামার ছাড়া কোনো চলতে পারে না। মামা যদি বলে ডানে যাও ডানে যাবে, বামে বললে বামে যাবে। হ্যাঁ, যদি অনুপমের মতো তুমি হয়ে থাকো তাহলে কিন্তু বিয়ে শাদী করতে পারবে না ভাইয়া। হ্যাঁ, তো দেখো এই যে অনুপম, সে কি ভাইয়া অনুপম, এই যে এই গল্পের নায়ক, মূল নায়ক বা চরিত্র হচ্ছে কে, অনুপম আর হচ্ছে কল্যাণী। তো আমরা পেলাম। পরে দেখি, পরে আরেকটা প্রশ্ন তোমাদেরকে দেওয়া হয়েছে। এই যে দেখো একটা প্রশ্ন পাইলাম আমরা, এটা হচ্ছে কি, কে অপরিচিত গল্পের চরিত্র নয়। অর্থাৎ বা এই 4টা নাম আছে এখানে, 4টা নাম আছে। হ্যাঁ, 4টা নাম আছে। এই 4টা নামের মধ্যে একটা নাম তোমার হচ্ছে নাই, যেটা একটা নাম নাই যেটা হচ্ছে অপরিচিত গল্পের মধ্যে নাই। এখন তোমাকে বাইর করতে হবে যে কোন নামটা অপরিচিত গল্পের মধ্যে নাই। তুমি যদি গল্পটা পড়ে থাকো বা তুমি যদি জানো তাহলে দেখবা তোমার কাছে ইজি মনে হবে যে এই 4টা অপশনের মধ্যে একটা নাম আছে যেটা অপরিচিত গল্পের মধ্যে বা উল্লেখ করা হয় নাই। সম্রাট বাবু, সম্রাট সেন, তোমার হচ্ছে কি গল্পটা, এই গল্প ওনার নাম আছে, কারণ হচ্ছে কি আমার যে নায়িকা পাই, নায়িকার বাবার নাম হচ্ছে সম্রাট সেন, তো সম্রাট বা নামটা আছে। পরে বিনু হচ্ছে কি ওই যে পিস্তুত ভাই, অনুপমের পিস্তুত ভাই আমরা পাই, তো বিনু নামটাও আছে। পরে যেটা পাই সেটা হচ্ছে হরিশ এমন লোক যিনি হচ্ছে অনুপমের বন্ধু, ওনার বাসা হচ্ছে কানপুরে, উনি কানপুরে থাকেন, উনি হচ্ছে অনুপমের বন্ধু, উনি আসর জমাতে অদ্বিতীয়, মামার সাথে অনেক খাতির বেশি। হরিশের নামও আছে, বিনুর নামও আছে, সম্রাট বাবুর নামও আছে। নামটা নায়িকার, হ্যাঁ নামটা নায়িকা। সবাই একটু দ্রুত জানা পাবে। হ্যাঁ, নামটা নায়িকার। ওকে, এই তো তোমরা বলে দিচ্ছ, ইতিমধ্যে বলে দিয়েছ, নামটা হচ্ছে কি লোকনাথ। অর্থাৎ এই লোকনাথ নামটা কিন্তু আমরা অপরিচিত গল্পের মধ্যে পাই না। তোমরা যারা অপরিচিত গল্পটা পড়েছ তাদের কাছে ইজি হয়েছে, মানে ইজি, এই প্রশ্নের উত্তরটা করা খুব ইজি হয়েছে যে লোকনাথ এই নামটা আমরা অপরিচিত গল্পের মধ্যে পাই না। বাকি যে 3টা নাম আছে, 3টা নাম আমরা খুব ইজিলি পেয়ে থাকি। ওকে, তারপর আসি ভাইয়া, দেখো এই যে আরেকটা প্রশ্ন আসছে ভাই এখানে। এই যে প্রশ্নটা হচ্ছে, গাড়ি লোহার তাল দিতে দিতে চলিল, আমি মনের মধ্যে ঢেস, শূন্যস্থান আছে এখানে, শুনিতে চলিলাম। শূন্যস্থানে কি হবে? অর্থাৎ গাড়ি লোহার তাল দিতে দিতে চলিল, আমি মনের মধ্যে ঢেস, আমি মনের মধ্যে কি শুনিতে তোমার হচ্ছে চলিলাম। এখন এই শূন্যস্থানের মধ্যে মনের মধ্যে ড্যাশ কি, এখানে কি হবে? এটা কি চাকায় গড়গড়, নাকি হচ্ছে ছন্দের কবিতা, নাকি হচ্ছে শব্দ কণ্ঠস্বর, নাকি হচ্ছে মৃদঙ্গের গান? কোনটা সঠিক উত্তর হবে? হ্যাঁ, সবাই একটু বলো, সবাই একটু কমেন্ট করে বলবা যে এখানে সঠিক উত্তরটা কবে। হ্যাঁ, গ একদম বলে দিচ্ছ, উজ্জ্বল বলে দিচ্ছ যে গ হবে। হ্যাঁ, প্রমিশা বলতো সি হবে। সবাই একটু বলবো আমাদেরকে, বা একটু কষ্ট করে সবাইকে বল। হ্যাঁ, অবশ্যই গুচ্ছের ক্লাস হচ্ছে রাত 10:30টায়। অর্থাৎ যারা গুচ্ছে ক্লাস করবা বা গুচ্ছেতে পরীক্ষা দিতে যাচ্ছ তাদেরকে আমরা রাত 10:30টায় ক্লাস করবো ইনশাল্লাহ, রাত 10:30টায় ইনশাল্লাহ। তো দেখো এই প্রশ্নের উত্তর হবে কি, মৃদঙ্গের গান। অর্থাৎ মৃদঙ্গের গান হচ্ছে এখানে সঠিক উত্তর হবে। সঠিক উত্তর হচ্ছে এখানে। দেখো এখানে কবিতা থেকে, অর্থাৎ তোমার যে গল্পটা আছে গল্প থেকে একটা লাইন তুলে দিয়ে বলেছে, মাঝখান থেকে শূন্যস্থান দিয়ে বলেছে, এখানে মাঝখানে প্রশ্নগুলো উত্তর পারতে তোমাকে কি করতে হবে? তোমাকে অবশ্যই গল্পটা ভালো মতো পড়তে হবে, গল্পটা তোমাকে ভালো মতো আয়ত্ত করতে হবে, তাহলে তুমি পারবা। ঠিক আছে, ওকে। তার পরবর্তী প্রশ্ন আসবে আমরা। দেখো অপরিচিত গল্পে অনুপমের বন্ধুকে, এটা একটু আগে আমরা বলেছি, অপরিচিত গল্পের মধ্যে অনুপমের বন্ধুকে আছে তোমার হচ্ছে তোমার আরো, এটা কি সম্রাট বাবু, বিনুদা, কল্যাণী, নাকি হরিশ? কে হবে? এই তো গুড, তোমরা উত্তর এটা। হ্যাঁ গুড, তোমরা সবাই পারছো। হ্যাঁ গুড, ওকে ভাইরা, এই তো গ হবে। ঠিক আছে,
তাহলে আমরা পাচ্ছি যে অনুপম এই যে অপরিচিত গল্পের মধ্যে অনুপমের বন্ধুর নাম হচ্ছে হরিশ। হরিশ হরিশ কি করতাম, হরিশের বাসা ছিল কোথায়? হরিশের বাসা ছিল ভাই কানপুরে। কোথায়? বা হরিশের কানপুরে কাজ করতো, কানপুরে কাজ করতো। উনি আসর জমাতে অদ্বিতীয় ছিল, আসর জমাতে অদ্বিতীয় ছিল। তার মানে উনি ওনার কাজ করতেন কানপুরে, আসছেন কোথায়? কলকাতায় আসছেন, আর উনি আসর জমাতে কি ছিলেন? অদ্বিতীয় ছিলেন। তাহলে আমরা এই প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। পরবর্তী চলে আসে আমরা, দেখো আজ আমার অর্থাৎ অনুপমের বয়স কত বছর? অর্থাৎ অনুপম যখন গল্পটা লেখেন তখন অনুপমের বয়স হচ্ছে কত? 27 বছর বয়স। তার মানে যখন উনি গল্পটা শুরু করেন তখন উনি উল্লেখ করে দিয়েছেন যে আজ আমার বয়স কত? 27 বছর বয়স, 27 বছর বয়স। বাট অনুপম যখন বিয়ে করতে যায় তখন অনুপমের বয়স ছিল 23 বছর। অর্থাৎ বিয়ে করার সময়, অর্থাৎ গল্পটা যে ঘটনাটা আমরা পড়ি বা আমাদেরকে শোনাই, সেই গল্পটা অনুপমের বয়স যখন 23 ছিল তখনই এই ঘটনাটা ঘটছে। বাট উনি 4 বছর পরে এসে গল্পটা লিখেছেন, যে গল্পটা আমরা এখন পড়ি। তার মানে অনুপমের বিয়ের সময় বয়স ছিল 23 বছর বয়স, বাট গল্প যখন উনি লেখেন তখন তার বয়স হচ্ছে কত? 27 বছর বয়স। তাহলে আমরা মাঝখানে 4 বছর ডিফারেন্স পাচ্ছি। তো বিবাহের সময় ওনার বয়স ছিল 23, আর ওনার তোমার হচ্ছে কিসের সময়, ওনার হচ্ছে যখন গল্প লেখেন তখন তার বয়স ছিল 27 বছর বয়স। ওকে, আমরা পেয়ে গেলাম। পরে আসি, পরীক্ষা আসতে পারে অনুপমের বাড়ি কোথায়? অনুপমের বাড়ি হচ্ছে কোথায় ভাইয়া? কলকাতায়। আবার বলছি, পরীক্ষায় দুইটা অপশন তোমাদের মধ্যে অনেক কনফিউশন ক্রিয়েট করবে। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে কানপুর, আর একটা হচ্ছে কলকাতা। এখন কানপুরে কার বাসা বা কানপুরে কে কাজ করে? সেটা হচ্ছে হরিশ। যদি বলা হয় কানপুরে কে কাজ করে, উত্তর হবে হরিশ। কি হবে? কানপুর হচ্ছে হরিশ, মানে কানপুরের সাথে হরিশ রিলেটেড। আর কলকাতা হচ্ছে কার বাসা? অনুপমের বাসা। কলকাতা কার বাসা? অনুপমের বাসা। তাহলে মনে রাখবা, আশা করি কোনো সমস্যা হবে না। এই তো, হ্যাঁ, ওকে ভাইরা। তারপর আসি, পরবর্তী প্রশ্ন আসি। দেখো পরবর্তী বিষয়গুলো আমরা দেখি। দেখো একটু খেয়াল করো, অনুপমের শৈশব তুলনা করা হয়। অর্থাৎ অনুপমের যে শৈশব বা ছোটবেলায় বাল্যকালে অনুপমকে শৈশবে তুলনা করা হতো কিসের সাথে? কি ফুলের সাথে? শিমুল ফুল। কি ফুল? শিমুল ফুল। আর যদি বলে কোন ফল, সেটা হবে মাকাল ফল। যদি বলা হয় অনুপমকে ছোটবেলায় বা শৈশবকালে তোমার হচ্ছে কোন ফলের সাথে তুলনা করা হইতো, তাহলে উত্তর হবে মাকাল ফল। আর যদি বলা কোন ফুলের সাথে তুলনা করা হইতো, তাহলে উত্তর হবে শিমুল ফুল। তাহলে শিমুল ফুল আর মাকাল ফলের সাথে তাকে তুলনা করা হতো। পরে শিমুল ফুল মানে কি? শিমুল ফুল মানে হচ্ছে এমন একটা জিনিস যেটা দেখতে সুন্দর তবে দুর্গন্ধযুক্ত। শিমুল ফুল হচ্ছে যেটা দেখতে সুন্দর বাট কি? দুর্গন্ধযুক্ত। ঠিক অনুপম হচ্ছে ওরকম, দেখতে নাদুস নুদুস বাট ভিতরে অন্তঃসার শূন্য। বা পুরুষের যে ব্যক্তিত্ব আছে, ব্যক্তিত্ব বোধ আছে, সেটা কি ছিল না? অনুপমের মধ্যে ছিল না। বা পুরুষ যে একটা নিজে সিদ্ধান্ত নিতে পারবে, সিদ্ধান্তহীনতায় উনি ভুগতেন। বাট কিন্তু উনি কি ছিলেন? বিয়ে পাস ছিলেন। তো শিমুল ফুল মানে হচ্ছে কি? দেখতে সুন্দর তবে কি? দুর্গন্ধযুক্ত। ওকে, পরে আরেকটা প্রশ্ন আমরা পেয়ে গেলাম। দেখো, অপরিচিত গল্পে হরিশের কোন গুণের বর্ণনা আছে? সবাই একটু দ্রুত বলবা। অপরিচিত গল্পের মধ্যে হরিশের তোমার হচ্ছে কোন গুণের কথা বর্ণনা আছে? হরিশের একটা গুণ আছে, যে গুণটা আমরা প্রায় বলে থাকি, একটু আগে বলেছি তোমাদেরকে। তোমরা একটু ঝটপট বলো যে অপরিচিত গল্পে হরিশের কোন গুণের বর্ণনা আছে? কোন গুণের বর্ণনা আছে? হ্যাঁ, এই তো গুড। তোমরা সবাই পারতো, সবাই একটু বলবা আমাদেরকে, সবাই একটু বলবা কষ্ট করে, যে এই যে তোমার অপরিচিত গল্পের মধ্যে হরিশের কোন গুণের কথা বর্ণনা করা হয়েছে বা কোন গুণের কথা বর্ণনা করা আছে? এই তো সবাই বলছে এই নাম্বারটা। হ্যাঁ, এই নাম্বারটা অনেকে বলে দিছে অলরেডি। তাহলে আমরা উত্তরটা বলে দিই। উত্তরটা কি ভাইয়া? উত্তরটা হচ্ছে আসর জমানো। কি জমানো ভাইয়া? আসর জমানো। অর্থাৎ অপরিচিত গল্পের মধ্যে হরিশের কোন গুণের বর্ণনা আছে, সেটা উত্তর হচ্ছে আসর জমানো। অর্থাৎ আসর জমানো যে বিষয়টা, এটা হরিশের একটা গুণ ছিল যেটা অন্য কেউ পারতো না। তাহলে আমরা উত্তর পেলাম আসর জমানোটা, এই নাম্বারটা। ওকে, পরে আছে এই দেখো মাকাল ফল, যেটা আমরা দেখলাম, যেটাকে যার সাথে অনুপমকে তুলনা করা হয়েছে। মাকাল ফল জিনিসটা কি? মাকাল ফল জিনিসটা হচ্ছে এমন জিনিস যে দেখতে সুন্দর তবে দুর্গন্ধযুক্ত। তার মানে শিমুল ফুল এবং মাকাল ফল দুটোই সেম জিনিস, দেখতে নাদুস নুদুস, দেখতে অনেক সুন্দর, বাট কি তোমার হচ্ছে ভিতরে অন্তঃসার শূন্য, যেটা মানুষ খায় না বা কদর করে না। দেখতে কিন্তু সুন্দর বাট খায় না কেউ, হ্যাঁ, বা খাওয়া যায় না, এরকম জিনিস। তো মাকাল ফল আর শিমুল ফুল দ্বারা এটা বোঝানো হয়েছে যে অনুপম দেখতে নাদুস নুদুস, দেখতে পরিপাটি, দেখতে শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি, বাট কি নাই?
একটা সিদ্ধান্ত নেওয়ার বা নিজে নিজে চলার একটা স্বাধীনতা, যেটা অনুপমের ভিতরে নাই বা ব্যক্তিত্ববোধটা নাই। তো আমরা পেলাম, এটা পেয়ে গেলাম। পরে আসি, অনুপমের পিতা ছিলেন, কি ছিলেন ভাইয়া? পিতা ছিলেন উকিল বা ওকালতি করতেন। তাহলে পেলাম অনুপমের পিতা বা অনুপমের বাবা পেশা ছিল কি? ওকালতি। কি ছিল ভাইয়া? ওকালতি ছিল। যেহেতু উকিল ছিলেন তার মানে কি ওকালতি ছিল, ওকালতি ছিল। তাহলে সঠিক উত্তর হচ্ছে অনুপমের পিতা ছিলেন উকিল। কি ছিল ভাইয়া? উকিল ছিল। কি ছিল? উকিল ছিল। পরে দেখি একটা প্রশ্ন আসলাম, এই যে অপরিচিত গল্পে কথকের বাবার পেশা ছিল কি? কারণ কথক হচ্ছে অনুপম। হ্যাঁ, অনুপমের বাবার পেশা কি ছিল? সবাই একটু দ্রুত বলবা। অনুপমের বাবার পেশা, হ্যাঁ, অনুপমের বাবার পেশা কি ছিল? সবাই একটু দ্রুত কমেন্ট করে বলো যে অনুপমের বাবার পেশাটা কি ছিল। যেহেতু উনি উকিল ছিলেন, তার পেশাটা কি হবে? অবশ্যই কি হবে? সবাই একটু বলো। এই তো, হ্যাঁ, একদম বলে দিছ। হ্যাঁ, এটা হচ্ছে ওকালতি। কি হবে ভাইয়া? ওকালতি হবে। অর্থাৎ অপরিচিত গল্পের মধ্যে কথকের বাবার পেশা কি ছিল? উত্তর হবে ওকালতি। উত্তর হবে ওকালতি। কারণ হচ্ছে কি, উনি ছিলেন উকিল, আর ওকালতি করে তিনি অনেক টাকা রোজগার করেছিলেন, বাট খাওয়ার যে একটা সময় সেটা তিনি পান নাই, কারণ তিনি মারা গিয়েছিলেন। পরে আসি, পরে দেখি যে ওনার মা, অর্থাৎ এই যে অপরিচিত গল্পের মধ্যে অনুপমের যে মা আছে, মা ছিলেন গরিব ঘরের মেয়ে। কি ঘরের মেয়ে? গরিব ঘরের মেয়ে। মা ছিলেন গরিব ঘরের মেয়ে। বাবা মরার পর অনুপমদের অভিভাবক হচ্ছে কে? মামা। অর্থাৎ ওনার বাবা যখন মারা যায় তখন তার অভিভাবক ছিল কে ভাইয়া? মামা ছিল। অর্থাৎ মামা ছিল তাদের অভিভাবক। বাবা মারা যাওয়ার পরে মা অভিভাবক না হয়ে কি হয়েছেন? মামা হয়েছেন অভিভাবক। তাহলে গরিবের ঘরে মেয়ে হচ্ছে কে? অনুপমের মা, এবং তাদের অভিভাবক হচ্ছে মামা। হ্যাঁ, অভিভাবক হচ্ছেন মামা। হ্যাঁ, পরে আসি, দেখো অনুপম থেকে তার মামা কয় বছরের বড়? উত্তর হচ্ছে 6 বছরের বড়। পরীক্ষা যদি আসে যে অনুপম থেকে অনুপমের মামা কত বছরের বড়? উত্তর হবে 6 বছর। অনুপম থেকে অনুপমের মামা কয় বছরের বড়? উত্তর হচ্ছে 6 বছরের বড়। 6 বছরের বড়। পরে দেখি অনুপমের আসল অভিভাবক হচ্ছে বা ভাগ্য দেবতার এজেন্ট হচ্ছে মামা। অর্থাৎ পরীক্ষা দুইভাবে প্রশ্ন আসতে পারে যে অনুপমের প্রধান এজেন্ট বা ভাগ্য দেবতার এজেন্ট কে? উত্তর হবে মামা। আবার যদি বলা হয় অনুপমের প্রধান অভিভাবক কে? উত্তর হবে মামা। তাহলে আমরা পেলাম যে মামা 6 বছরের বড়, আর মামা হচ্ছেন ভাগ্য দেবতার প্রধান এজেন্ট। ওকে, তারপর দেখি যে এই যে গল্পটা হরিশ সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। হরিশ আসলে কে? হরিশ ব্যক্তিটা অনুপমের বন্ধু। তার বন্ধু? অনুপমের বন্ধু। পাশাপাশি এই হরিশ হচ্ছে কানপুরে কাজ করে, আসর জমাইতে অদ্বিতীয়, রসিক লোক, সব জায়গায় তার খাতির, মামা তাকে পেলে ছাড়তে চান না। তো অনেকগুলো গুণ পেলাম। হরিশ হচ্ছে অনুপমের বন্ধু, এই হরিশ হচ্ছে কানপুরে কাজ করে, হরিশ হচ্ছে আসর জমাইতে অদ্বিতীয়, রসিক লোক এবং সব জায়গায় তার খাতির, এবং মামা তাকে পেলে ছাড়তে চান না। পরীক্ষায় এভাবে প্রশ্নটা আসতে পারে যে মামা কাকে পেলে ছাড়তে চান না? উত্তর হবে হরিশকে পেলে মামা ছাড়তে চান না। তার মানে উত্তরগুলো পেলাম। মামা, হরিশের গুণগুলো বর্ণনা করলাম। পরশী কানপুর হচ্ছে ভারতের একটা শহর। ভারতের একটি শহর হচ্ছে এই কানপুর। তাহলে কানপুর মানে কি? কানপুর হচ্ছে ভারতের একটা শহর। আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী আসি যে 8 নাম্বার একটা এমসিকিউ দেওয়া আছে, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো। একটা এমসিকিউ দেওয়া আছে যে অপরিচিত গল্পের অনুপম সম্পর্কে নিচের কোন বর্ণনাটি সঠিক না বা ঠিক নয়? অপরিচিত গল্পে অনুপম সম্পর্কে নিচের কোন বর্ণনাটা সঠিক নয়? অনুপম তামাক খায় না, সত্য কথাই তো, তামাক খায় না। অন্তঃপুরের শাসন চালিয়ে হতে প্রস্তুত, এটা কি ঠিক আছে? এটা ঠিক আছে। ভিতরে শাসন ক্ষমতা বা চালানোর ক্ষমতা তার আছে। নিজস্ব মতামত দিতে অক্ষম, এটাও ঠিক আছে। বিবাহ আসরে আহার করেছে, এটা কি সত্য? অনুপম কি বিবাহের মধ্যে খেয়েছে বা আহার করেছে? হ্যাঁ, তোমার হচ্ছে অনুপম গল্পের সম্পর্কে নিচে কোন বর্ণনাটি সঠিক নয় বলছে, মানে মিথ্যা, মানে নিচে কোন বর্ণনাটা মিথ্যা? সবাই একটু বলো তো দেখি, কোন বর্ণনাটা অনুপমের সাথে যায় না বা হয় না বা করে নাই? হ্যাঁ, 8-এর কত হবে? সবাই একটু বলো। এই তো গুড, তোমরা বলে দিয়েছো অলরেডি। এটা হচ্ছে বিবাহ আসর আহার করেছে। বিবাহ আসর কি করেছে? আহার করেছে। এটা হচ্ছে মিথ্যা, আহার করেনি। ওকে, ছুটিতে কল্যাণীর
সম্বন্ধে নিয়ে কলকাতায় আসে হরিশ। কে আসে? হরিশ সম্বন্ধ নিয়ে আসে। পরে আসি, মানে কানপুরে যখন কাজ করতেন তখন তিনি কি করতেন, তখন হচ্ছে এই ইকে নিয়ে অর্থাৎ কল্যাণীকে সম্বন্ধ করে নিয়ে তিনি হচ্ছে অনুপমের কাছে খবরটা এসে পৌঁছান কে? হরিশ। পরে আসি মামা। মামা বিশেষ কাজে কোন্নগর পর্যন্ত গিয়েছিলেন, একটা জায়গার নাম কোন্নগর। এই কোন্নগর পর্যন্ত মামা একটা বিশেষ কাজে ওখানে গিয়েছিলেন। বিশেষ কাজে ওখানে গিয়েছিলেন। পরবর্তী কলকাতার বাইরে বাকি পৃথিবীটাকে তিনি আন্দামান দ্বীপের অন্তর্গত মনে করেন। অর্থাৎ আন্দামান একটা ভারতের অন্তর্গত একটা দ্বীপ। এই দ্বীপের তিনি হচ্ছেন এই কোন্নগর বাইরে যে অংশটা আছে তিনি ওই দ্বীপের মতো তুলনা করেন। অর্থাৎ কোন্নগর পর্যন্ত বা কোন্নগর এর বাইরে যা আছে সবগুলোকে তিনি কি মনে করেন? তিনি মনে করেন যে আন্দামান দ্বীপের অন্তর্গত, মানে সবগুলো আন্দামান দ্বীপের মধ্যে আশেপাশে আর কি। ওকে, তারপর আমরা দেখতে পেলাম কন্যাকে আশীর্বাদ করতে পাঠানো হলো অনুপমের পিস্তুত ভাই অর্থাৎ ফুফাতো ভাই হচ্ছে বিনু দাদাকে। বিনু দাদা কে? ওকে, তারপর আমরা দেখি যে এই একটা প্রশ্ন পেলাম আমরা, সেটা হচ্ছে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত সর্বশেষ গল্পের নাম কি? সর্বশেষ গল্পের নাম কি? এটা খেয়াল করো, মুসলমানি গল্প, সবগুলো কিন্তু মুসলমানি গল্প, বাট বানান কিন্তু ভিন্ন। বানান কিন্তু বলবো মুসলমানের গল্প, মুসলমান রসিকার দিয়ে নাকি মুসলিমের গল্প, কোনটা সঠিক উত্তর হবে? তোমাদের একটু আগে বলেছিলাম আমি, সেটা হচ্ছে এই যে মুসলমানি গল্প। সেটা কি ভাইয়া? এই নাম্বারটা, অর্থাৎ এই যে এটা হচ্ছে সঠিক উত্তর, মুসলমানির গল্প। ক নাম্বার হচ্ছে সঠিক উত্তর। রবীন্দ্রনাথের সর্বশেষ গল্পের নাম হচ্ছে মুসলমানি গল্প। ওকে, পরে দেখি কোন্নগর বা কোন্নগর হচ্ছে কি? কলকাতা নিকটস্থ একটি স্থানের নাম। আন্দামান দ্বীপ হচ্ছে ভারতের সীমান্তে বঙ্গোপসাগরের একটা দ্বীপ। এটা দ্বীপের নাম হচ্ছে কি? আন্দামান দ্বীপ। পরে দেখি এই যে দেখো বিনু দাদা সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। বিনু দাদা হচ্ছেন কথা কম বলে, ভাষাটা অত্যন্ত আট খুব সংক্ষিপ্ত একটা ভাষা। আর উনি যখন বলেন এর স্থলে কি বলে দেখেন? চমৎকার। আমি যখন বলি চমৎকার তখন বিনু দাদা বলে চলনসই, মানে চলে আর কি। আমরা যেখানে মনে করি একটা পাখি দেখেছি, পাখি দেখে আমাদের ভালো লাগছে, আমরা বলি চমৎকার একটা পাখি। বাট এই পাখি যদি বিনু দাদা দেখতেন তাহলে বিনু দাদা বলতেন চলে আর কি, ঠিক এরকম আর কি। তো কি বলতেন? আমরা যেখানে বলতাম চমৎকার, তিনি সেখানে বলেন কি? মানে চলন বা চলে এরকম কিছু। কল্যাণীকে দেখে এসে বলে খাঁটি সোনা বটে। খাঁটি সোনা বটে। প্রজাপতি মানে হচ্ছে কি? প্রজাপতি হচ্ছে জীবের স্রষ্টা ও বিয়ের দেবতা। বিয়ের দেবতা পরীক্ষা আসতে পারে। প্রজাপতি হচ্ছে কি? বিয়ের দেবতা। ওকে, পরে আসি এই পঞ্চাশর। এই পঞ্চাশর হচ্ছে এমন জিনিস, সেটা হচ্ছে মদন দেবের পঞ্চবান। এগুলো আমরা দেখি। এই যে দেখো, তারপর আসি শম্ভুনাথ বাবু সম্পর্কে একটু দেখি। এই শম্ভুনাথ বাবু হচ্ছেন কল্যাণীর পিতা, পেশায় ডাক্তার, বয়স 40, গম্ভীর প্রকৃতির লোক, চুল কাঁচা, গোপ পাকা। অর্থাৎ আমরা এক নজরে শম্ভুনাথ সেনের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো জানার চেষ্টা করলাম। এই শম্ভুনাথ সেন হচ্ছে কল্যাণীর পিতা বা কল্যাণীর বাবা, এবং পেশায় ছিলেন ডাক্তার, বয়স ছিল 40, গম্ভীর প্রকৃতির লোক ছিলেন, এবং চুল ছিল কাঁচা এবং গোপ ছিল পাকা। গোপ পাকা, চুল কাঁচা এবং গম্ভীর প্রকৃতির, 40 বছরের বয়স, পেশায় ডাক্তার, কল্যাণীর পিতা। উত্তর হচ্ছে শম্ভুনাথ সেন। পলাশি এই লাস্ট একটা প্রশ্ন তো আছে, এটা হচ্ছে কি দেখো, অপরিচিত গল্পে কোন বয়সটা না দৈর্ঘ্যের গুণে বড়? মানে কোন বয়সটা দৈর্ঘ্যের গুণে বড় না? কোনটা? দৈর্ঘ্যে না গুণে, কোনটাই দিক থেকে বড় না। অর্থাৎ কোন বয়সটা তোমার হচ্ছে দৈর্ঘ্যে বড় না এবং গুণে বড় না? কোনটা? 18 বছর বয়স, 19 বছর বয়স, 27 বছর বয়স, নাকি 32 বছর বয়স? এই তো একদম বলছো সি নাম্বারটা, অর্থাৎ হ্যাঁ 27 বছর বয়স। গুড, 27 বছর বয়স হচ্ছে এই বয়সটা হচ্ছে গুণের হিসাবে বড় না, তোমার হচ্ছে আবার দৈর্ঘ্য হিসাবে বড় না। মানে দৈর্ঘ্য দিক থেকে বা লম্বার দিক থেকে অনেক বয়স হয়ে গেছে এরকম না, বা এই বয়সটা গুণের হিসাবে কি না বড় না। কি সেই বয়সটা হচ্ছে 27 বছর বয়স। ওকে, 27 বছর জীবনটা দৈর্ঘ্য গুণের হিসাবে বড় না। বিয়ের সময় কল্যাণীর বয়স ছিল 15, বর্তমান তার বয়স হচ্ছে 19। বর্তমান তার বয়স হচ্ছে 19। যে ডিফারেন্স বলছিলাম না, যখন গল্পটা লেখে তখন তার বয়স ছিল কত? 19, বাট যখন বিয়ের কথা হয় তখন তার বয়স ছিল 15। বয়স ছিল কত? 15। ওকে, পরে আসি বিয়ের পণ স্থির হলো 2 লক্ষ টাকা। কয় লক্ষ টাকা? পরীক্ষায় আসতে পারে।
বিয়ের পণ বা যৌতুক কত টাকা এই করা হলো, সিদ্ধান্ত করা হলো, সেটা হচ্ছে 2 লক্ষ টাকা। অনুপমের শরীর মন কাঁপতে লাগলো কারণ হচ্ছে বসন্তের বাতাসে। পরীক্ষা এটাও আসতে পারে, অনুপমের শরীর আর মন কাঁপতে লাগলো কেন, কারণ হচ্ছে বসন্তের বাতাস লাগছে। কি লাগছে? বসন্তের বাতাস। কনের পক্ষে বিয়ের আয়োজন করে মধ্যম রকমের। কি রকমের? মধ্যম রকমের। অনুপমের ইচ্ছে ছিল যৌতুক ছাড়া বিয়ে করবে। অনুপমের ইচ্ছা ছিল যৌতুক ছাড়া বিয়ে করবে, কিন্তু মামার কারণে পারে নাই। কারণ হচ্ছে মামা হচ্ছে অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট। তাহলে আমরা পেলাম যে কনের পক্ষে বিয়ে আয়োজন করতে করে মধ্যম রকমের, আর অনুপমের যৌতুক নেওয়ার ইচ্ছা ছিল না, বা যৌতুক ছাড়াই তারা বিয়ে করার ইচ্ছা ছিল, বাট হয়নি, কপালে ছিল না। পরে আসি দেখো, এই অপরিচিত গল্পে বিয়ে বাড়ির যাত্রাকালে নিচের কোন যন্ত্রটি ব্যবহৃত হয়নি? এখানে বলছে হয়নি। যখন অনুপম বিয়ে বাড়িতে যায়, যে বাদ্যযন্ত্রগুলো আছে, এই বাদ্যযন্ত্রগুলোর মধ্যে কোনটা ব্যবহৃত হয়নি? কনসার্ট, শখের কনসার্ট শব্দটা ব্যবহার হয়েছে, ব্যান্ড এই শব্দটা ব্যবহার হয়েছে, বাঁশি এটা তো ব্যবহার হয়েছেই, বাট বেহালা এটা কি ব্যবহার হয়েছে? বেহালা এটা কি ব্যবহার হয়েছে? হ্যাঁ, একদম বলে দিচ্ছ, ডি নাম্বার বলে দিচ্ছ, বেহালা। হ্যাঁ, সবাই একটু বলো। দেয় অপরিচিত গল্পের মধ্যে যখন বিয়ে বাড়িতে যায় যাত্রাকালে নিচের কোন যন্ত্রটি ব্যবহৃত হয়নি বা ব্যবহার করেনি? হ্যাঁ, এটা কি বেহালা। সঙ্গে কনসার্ট হয়েছে, ব্যান্ড হয়েছে, বাঁশি হয়েছে, বাট হয় নাই কোনটা? বেহালা। হ্যাঁ, হয় নাই কোনটা? বেহালা। ওকে, এটা আমরা পেয়ে গেছি। পরবর্তী প্রশ্ন চলে আসি। পরবর্তী আমরা প্রশ্নটা দেখি। ওকে, দেখো, বিয়েতে অনুপমের মামা সেকরাকে, অর্থাৎ যিনি স্বর্ণাকার, যিনি স্বর্ণ পরীক্ষা করে, এনেকে এনেছিলেন গয়না পরখ করতে। কন্যা পক্ষের গয়নাগুলো যেমন মোটা তেমন ভারী। কন্যা পক্ষের যে গয়নাগুলো ছিল ওইগুলো ছিল মোটা আবার ভারী, মোটা আবার ভারী। সমস্যা এখানেই হয়ে গেছে। হ্যাঁ, পরে আমরা এত দূরে যাচ্ছি না, আমরা একটু দেখি। দেখো, এই যে একটা প্রশ্ন দেখবো আমরা। প্রশ্নটা হচ্ছে এটা, অপরিচিত গল্পের মধ্যে একজোড়া ইয়ারিং সম্বন্ধে সেকরার মন্তব্য কি ছিল? অর্থাৎ যখন একজোড়া ইয়ারিংটা দেয় তখন সেকরা এই ইয়ারিং দেখে কি বলেছিল? ইহা নিশ্চিত লিখাত, নাকি হচ্ছে পিতামহীদের আমলের গহনা, নাকি হচ্ছে ইহা বিলাতি মাল, নাকি হচ্ছে হাল ফ্যাশনের সূক্ষ্ম গহনা? কোনটা বলেছে? যখন তিনি একজোড়া ইয়ারিং দেখেছিলেন, যখন একজোড়া ইয়ারিং তার হাতে দেওয়া হয় তখন তিনি পরীক্ষা নিরীক্ষা করে কি বলেছিলেন? ইহা বিলাতি মাল, নাকি হচ্ছে ইহা ফ্যাশনের সূক্ষ্ম গহনা? কোনটা? হ্যাঁ, একটু বলে দিচ্ছ। এই তো শারমিন আক্তার বলছো সি নাম্বারটা। হ্যাঁ, মেহরুন নেসা বলছো সি নাম্বারটা। গুড, সবাই একটু বলো, সবাই একটু কমেন্ট করে বলো। এখানে এই তো গুড, সবাই একটু কমেন্ট করে বলবা যে এখানে সঠিক উত্তরটা কি হবে। হ্যাঁ, এই তো অনেকে বলছো যে ইহা বিলাতি মাল, অর্থাৎ ইহা একটা বিলাতি মাল পেলাম। পরবর্তী আসি, যে নিচের কোনটি রবীন্দ্রনাথের নাটক নয়? কি নয় ভাইয়া? নাটক নয়। আয়তলোচন, রাজরানী, মুক্তধারা, রক্তকরবী। এই যে মুক্তধারা যেটা আছে বা রাজরানী যেটা আছে, রাজরানী হচ্ছে রবীন্দ্রনাথের নাটক না। রাজরানী রবীন্দ্রনাথের নাটক না। পরীক্ষা আসতে পারে, একটু নোট করে রাখবার কষ্ট করে। হ্যাঁ, ওকে, পরে আসি। দেখো, রবীন্দ্রনাথের ছোট গল্প রচনার স্বর্ণযুগ। ছোট গল্প রচনার কি যুগ? স্বর্ণযুগ। কোনটা? সিরাজগঞ্জের শাহজাদপুর, কুষ্টিয়ার শিলাইদহ, শান্তিনিকেতন, নাকি তোমার হচ্ছে খুলনার দক্ষিণ দিঘি, শান্তিনিকেতন, শিলাইদহ, নাকি হচ্ছে শাহজাহানপুর? কোনটা? শাহজাদপুর। সঠিক উত্তর কোনটা সবাই একটু বলবা। কি শান্তিনিকেতন নাকি কুষ্টিয়ার শিলাইদহ? সবাই একটু বলো যে এই সঠিক উত্তরটা কি হবে। যে রবীন্দ্রনাথের ছোট গল্প রচনা স্বর্ণযুগ কোনটা? সিরাজগঞ্জের শাহজাদপুর, কুষ্টিয়ার শিলাইদহ, শান্তিনিকেতন, না হচ্ছে খুলনার দক্ষিণ দিঘি? হ্যাঁ, সবাই বলছে একজন। হ্যাঁ, সঠিক উত্তর বলে দেয় তোমাদের। সঠিক উত্তর হচ্ছে কুষ্টিয়ার শিলাইদহ, অর্থাৎ কুষ্টিয়ার শিলাইদহ হচ্ছে রবীন্দ্রনাথের ছোট গল্প রচনা স্বর্ণযুগ। কুষ্টিয়ার শিলাইদহ হচ্ছে রবীন্দ্রনাথের তোমার হচ্ছে ছোট গল্প লেখার একটা স্বর্ণযুগ। তো আমরা আজকের যে ক্লাস ছিল এই ক্লাসের মধ্যে আমরা
তোমার হচ্ছে রবীন্দ্রনাথের যে অভ্যস্ত গল্পটা আছে, তোমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে বলো, তোমাদের এসএসসি পরীক্ষার ক্ষেত্রে বলো, সব ক্ষেত্রে এই গল্পটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে প্রতিবারই দেখা যায় যে এই গল্প থেকে একটা করে সৃজনশীল থাকে প্রশ্ন, পাশাপাশি 2 থেকে 3টা করে এমসিকিউ থাকে। তো তোমরা এই গল্পটাকে আর একটু ভালো করে পড়ার জন্য তোমাদের যে টেক্সট বইটা আছে ওই বইটা একটু ভালো করে পড়বা, যাতে করে তোমার হচ্ছে ওখান থেকে যদি এমসিকিউ পরীক্ষা প্রশ্ন আসে তোমরা ইজিলি অ্যান্সার করতে পারো। তো আজকে আর দিকে তো করছি না, তোমাদের সাথে প্রতিনিয়ত আমাদের দেখা হবে, কথা হবে প্রতিনিয়ত। আগে পরবর্তীতে আমরা ইংলিশ ক্লাস বলো, আইসিটি ক্লাস বলো, এই ক্লাসগুলো দিব। এই ক্লাসগুলো করলে আশা করি তোমার যে অ্যাডমিশনের প্রস্তুতি আছে বা এইচএসসি প্রস্তুতি আছে সবগুলো সুন্দর মতো গুছিয়ে যাবে। তোমরা প্রতিনিয়ত আমাদের সাথে যুক্ত হবা, রাত 8টা যখন বাজবে তখন সাথে সাথে চলে আসবা, হয়তো তোমাদের জন্য ভালো কিছু ওয়েট করতেছে। তো আজকের ক্লাসের মধ্যে যে বিষয়গুলো শেয়ার করলাম সেগুলো অবশ্যই তোমাদের মাথায় রাখার চেষ্টা করবে। আজকে ক্লাসের পিডিএফটা তোমাদেরকে অবশ্যই আমরা ক্লাস শেষে দিয়ে দিব। তোমরা যারা শেয়ার দিয়েছো জাস্ট আমাদেরকে একটু স্ক্রিনশট পাঠিয়ে বলবা যে ভাই আমি শেয়ার দিয়েছি, আমাকে পিডিএফটা দিন, আমরা তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব। তো আজকে আর বাড়াচ্ছি না, এই বন্ধু রাখছি, তোমাদের সাথে আবার পরবর্তী দেখা হবে। সে বন্ধু সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।